না, ওটা আমি প্রথমে যখন শুনেছিলাম আমার কাছে খুব আজব লেগেছিল যে এমনও হয় নাকি, এটা কিভাবে সম্ভব। কিন্তু যখন আপনি বলছেন, শুধু আপনি না, আরো অনেকেই আমাকে ইমেল করলেন এবং ইমেল করে এই ঘটনাগুলো বললেন। তো এই ব্যাপারটা কি বলেন তো, এই যে সবাই যে বামন দেখেন, হ্যাঁ, এটা কি ব্যাপার আমি একটু বলবেন? আমার ইমেলে আমি নামটা উল্লেখ করেছিলাম। আমরা এইগুলোকে বলি গুড্রবঙ্গা। অ্যাকচুয়ালি বঙ্গা শব্দটার অর্থ হচ্ছে যে দেবতা। এটা আচ্ছা। অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্সেও বলেন, ভালো দেবতা তাও আমরা বঙ্গা বলি, লাইক আ কমন ওয়ার্ড। তো গুড্রবঙ্গার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অপদেবতা যদি বাংলা করতে চাই, বিকজ ওই ভদ্রলোক যিনি রাস্তায় দেখেছিলেন ছেলে মেয়েদের বাচ্চার মতো দেখতে, আমি পরবর্তীতে আমার মা এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা ওল্ড, তাদের কাছ থেকে আমি ব্যাপারগুলো আরো ক্লিয়ার করে নিয়েছিলাম আপনি ফোন করার পর অ্যাকচুয়ালি। তো সেখান থেকে আমি জানতে পারলাম যে আসলে যখন কেউ ইনভাইট করে তাদেরকে তার ফ্যামিলিতে, তখন হয় কি যে দুইটা ওয়েতে হয়। একটা হতে অনেকটা তারা মানে নিজে নিজে কোনো গৃহস্থের ঘরে চলে আসে। হ্যাঁ, এটাও হয়, মানে এটাও হয়, তারা নিজেরা নিজেরা চলে আসে জাস্ট ফর শেল্টার টাইপের কিছু। এটাতে কোনো রিচুয়াল টিচুয়াল কোনো কিছু দরকার এটাতে নাই? রিচুয়াল কোনো কিছু দরকার নেই। আর আরেকটা হয় যেটা হলে অনেক সময় রাস্তাঘাটে যখন দেখা যায় এরকম বাচ্চা টাইপের কিছু খেলতেছে, তখন কেউ যদি মানে ইন্টারেস্টেড হয়, তখন তারা বলে যে বাচ্চাটা তো খুব সুন্দর, আমি বাসায় নিয়ে গেলে কি যাবে আমার সাথে, এভাবে মানে একটু ইনভাইট করতে হয়। তখন হয় কি সে ওই পিঠে পিঠে তার চলে যায়। এবং যখন চলে যায় তো আমি যতটুকু জানি যে তারা ঘরেই থাকে, মানে এরকম না যে তারা মানে বাইরে কোনো লোক গেস্ট বা কেউ গেলে সহজে দেখতে পায় না। এবং যেহেতু এগুলো অপদেবতা সাধারণত রাতের বেলা এটা অ্যাক্টিভ হয় বেশি, তো দেখা গেছে এরকমও কাহিনী হয় যে মানে আমাদের মধ্যে একটা রিচুয়াল আছে যেটা হয়তো বা আমি আগে জানতাম না, কিন্তু দেখছি কিন্তু বুঝতাম না কেন কাহিনীটা হয়। সেটা হলো যে আমরা যখন এক বাসা থেকে আর অন্য গ্রামে মনে করেন যে বেড়াতে গেলাম, তখন দেখা যায় যে আমরা সাথে করে এক বোতল সরিষার তেল নিয়ে যাই। এটা মানে একটা রিচুয়াল, বিকজ ঘুমানোর আগে যারা এটা জানে মানে তারা করে কি ওই গায়ে হাতে পায়ে একটু সরিষার তেল লাগায় নেয়। এটার অর্থ হলো যে ওই বুঙ্গারা আবার এই গন্ধটা সহ্য করতে পারে না। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র আপনি যেটা বলছেন যে আপনাদের ধর্ম বলেন বা সম্প্রদায় যেটা বলেন, এটা কিন্তু শুধু তাই না। আমি আজকেও এরকম হবে, শুনবো আমরা যে এই যে জিন টিন যেগুলো আমরা বলি না, জিনের কথা বলি আমরা, জি জি জিনটার জি জি। সময় অনেকে বলেন যেরকম নাকে সরিষার দিয়ে দেয়। তো সরিষার তেল মনে হয় এই ধরনের, মানে আমি ঠিক জানি না, মানে যারা অলৌকিক কিছু, জি তাদের জি। সাথে মনে হয় সরিষার তেলের একটা দাকুর্মা সম্পর্ক আছে। হ্যাঁ, সরিষার ভূত হ্যাঁ, একটা কথা আছে, সরিষার সেটাই সাথে একটা সেটাই একটা রিলেশন একটা নিশ্চয়ই রিলেশন হয়তো বা আছে। আছে। হ্যাঁ। তো ওই সরিষার তেলটা মাখা হয়। তো মানে এটা আমার নানির একটা কাহিনী, যেটা খুবই মানে খুবই এটার মতো মানে একটা নতুন এই 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 টাইপের। তো এখানে উনি মানে বিয়ের দাওয়াত দিতে গেছিলেন। আমাদের মধ্যে আবার বিয়ের দাওয়াত কার্ডে দেওয়া যায় না, নোবডি উইল কাম, তো নিজেকেই যেতে হয়। তো ওইভাবে গেছিলেন, মানে সাথে একজন আরেক মহিলা ছিল আর একটা ওর একটা ছোট বাচ্চা ছিল। তো মানে ওটা বাড়ির লোকের যে গৃহস্থ, তার তো শিশু সন্তান হলে তো তারা তাকে খাবেই, বাট অন্য কোনো মেহমান আসলে তাদের সাথে যদি কোনো বেবি থাকে, সেটাকেও তারা মানে একটা খাওয়ার চেষ্টা করে আর কি, এই অপদেবতারা। অপদেবতারা। তো ওরা এরকম ফ্লোরিং করা হয়েছে মাটির ঘর। তো ফ্লোরিং করার পরে দেখা গেছে যে মানে অনেক রাতে ওনারা সবাই ঘুমাচ্ছেন, তো গ্রামের লোকের ঘুমতে একটু পাতলা হয় আর কি। তো ওরা শুনেন যে মানে ওই যে বাড়ির মালকিন, তার কাছে একই ফ্লোরে আর কি। তো ওকে আসে এক মানে বাচ্চার ভয়েসে আর কি বলতেছে যে মানে আমাদের ভাষায় বলতেছে আর কি যে খিরেং জমা, ক্ষীরা, ক্ষীরা মানে ক্ষীরা। হ্যাঁ, তো তার মানে বলতেছে মা মা ক্ষীরা খাবো। এটার অর্থ হলো মানে ক্ষীরাকে তারা সবসময় মিন করে বাচ্চা, মানে যেহেতু সাইজটা বেবিদের একটু ওরকমই, তো তারা ওইরকম করে বলতেছে। তো এই কথা শুনে তো মানে এনারা তো সব বুঝছে যে কাহিনীটা কি। তো ওই ভদ্রমহিলা যিনি আর কি বাড়ির মালকিন ছিল, উনি ধমক দিয়ে আর কি পাঠাই দিছে যে মেহমানেরা এদেরকে তুমি করতেছে কেন, যাও, একদিনের জন্য আসছে, এরকম করে ভাগাই দিছে আর কি। তো এই ঘটনাটা খুবই রিয়েল। এবং এখন আচ্ছা, এই ব্যাপারটা এই যে মানে আপনি যেটা বলছেন, আমি তার সাথে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে যারা গৃহকর্তা থাকেন, জি জি হ্যাঁ, তারা কি এদেরকে আসলে মানে মেনটেন করতে পারেন? মেনটেন মানে কি যে কমান্ড করতে পারেন বা তাদের কন্ট্রোল করতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারেন। কারণ এটা হচ্ছে যে কমেন্টটা কি, এরা হচ্ছে যে একা একা তো কিছু করতে পারে না, এরা তো মানে ক্ষুধার্ত হয়ে যায় খাওয়ার জন্য। তো এরা ধরেন যেটা প্যারাসিট টাইপের, কারো উপরে নির্ভর না করলে এরা কি আসলে সার্ভাইভ করতে পারে না। সো প্রতিদানে তারা ওই যে যেটা আমি বলেছিলাম যে তারা আসলে ওই অন্য গৃহস্থের বাড়ি থেকে, তো কমান্ডের ব্যাপারটা এরকম ভাবে আসে, যদি ওকে বলে যে ওর বাসা থেকে তুমি
তুমি আজকে আমাকে চুরি করে এনে দাও। মানে অনেক সময় শত্রুতাও থাকতে পারে। তো তখন করে কি যে ওদের কাছে ছোট ছোট মানে স্বর্ণের ছোট ছোট মানে বাটি টাইপের থাকে, ওরা করে কি 2-1 চাল বা 2-1 পয়সা যেটাই পায় ওইভাবে চুরি করে বাবা মার কাছে এনে দেয়। তাতে হয় কি মানে এটা আমার মাও দেখেছেন এরকম কাহিনী যে মানে তারা আস্তে আস্তে দেখা যায় যে দরিদ্র হয়ে পড়েন এবং হতদরিদ্র হয়ে পড়েন, কিন্তু উল্টা দিকে মানে অপরপক্ষ তারা মানে খুবই মানে অনেক সম্পদ কোনো না কোনো ভাবে তারা মানে যেই কাজই করে দেখা যায় যে ভালো হয়। কিন্তু সমস্যাটা নেই যে তাকে কন্টিনিউয়াসলি তাকে লালন করতে হবে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার করতে হবে। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর। এবং এটা সাধারণত দেখা যায় যে এটা এই কারণেই দেখা যায় যে অনেক জায়গায় মানুষ জানে শুনে যায় না, কারণ জানে যে তার বাসায় এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এই খারাপ ব্যবহার করে না তাদের সাথে, মানে একটা ব্যাপার আছে আর কি। মানে আমরা যেমন আমরা নিজেরাই আমার দাদার বাড়িতে যাই না, আমার মা খুব ভয় পান এই সমস্ত ব্যাপার। আচ্ছা, আমাদেরকে রহনপুর থেকে অলরেডি একজন শুনে মানে একদম SMS পাঠিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে কায়সার রহমানি। তিনি বলছেন যে রহনপুর, তিনি বলছেন যে মারানজি বামুনদের ঘটনাটা আমি পাঠিয়েছিলাম। আমার প্রশ্নটা বামুনের মানে সাইজ, আচ্ছা বামুন সাইজ কেন, মানে আর তারা এই ধরনের কেন, এটা কি জানা আছে যে এই সাইজটা বিশেষ করে হয় কেন, এটা কি জানা আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে এই দেবতাদের সাইজ কার কি হবে কোনোভাবেই এটা আমরা বলতে পারি না। হ্যাঁ, জিন কেন লম্বা হবে আমরা তো এটা বলতে পারবো না, ঠিক না? বাট আমরা এই কারণে গুড্র মানে ছোট আর কি, এবং মানে এটা খুব ছোট, খুবই ছোট, আর দেখা যায় এদেরকে। আচ্ছা, এরকম কখনো হয় যে তারা হয়তো খেপে গিয়ে বা তারা হয়তো মানে নিজেরা কোনো সময় গৃহকর্তাদের বিপক্ষে গেছে বা গৃহকর্তার ক্ষতি করেছে, এরকম সম্ভাবনা বা এরকম ভয়ের ব্যাপার থাকে নাকি? এরকম ভয়ের ব্যাপার থাকে, এটাও থাকে যে যদি আপনি ঠিক মতো তাদেরকে ধরেন মেনটেন করতেছেন না। যেমন আমার নিজের দাদার ক্ষেত্রে যেটা হয়েছে যে উনি মানে যখন পরপর অনেকগুলো ছেলে মেয়ে মারা গেল, ঠিক আছে, অনেক ছেলে মেয়ে মারার পরে আমার বাবা যেটা বললেন যে একবার আমার দাদা এরকম মানা করে উনি মানে হাটে চলে গেছিলেন বা কোনো একটা কাজে, তো তারপরে উনি মানে দেখলেন যে উনি অনুমতি ছাড়াই তার একটা সন্তানকে ওইভাবে ইয়ে করা হয়েছে। তো এটা নিয়ে আর কি বাবা বললেন যে অ্যাকচুয়ালি ক্ষতি বলতে অন্য কোনো ক্ষতি ওরা করে না, কিন্তু দেখা যায় যে আপনার আপনার পরিবারের সদস্যদের উপর ক্ষতিটা করে, এটা করে, অবশ্যই করে। ওকে, সো পরিবারের এরকম ক্ষতি হয়, তার মানে এই ঘটনাটা সত্যি। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে মানে আমরা যে ভূত প্রেত বা মানে অলৌকিক শক্তি যাই বলি না কেন, আমরা এক একজন এক কথা বলি। তো অনেকে আছে যে অনেকে মানে আমরা কাউকে বিশ্বাস বা অবিশ্বাস কোনো কিছু করতে বলছি না, মানে আপনার কাছে পার্সোনালি কি মনে হয় এই যে অলৌকিক কোনো জগৎ আছে কি নাই, এটা কি মনে হয়? অলৌকিক জগৎ আছে এটা আমি 100% বিশ্বাস করি। প্লাস আরেকটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, যেটা আমাদের কমিউনিটির ভিতরে আছে। আমি হয়তো আপনাকে ফোনে বলেছিলাম যে ডাইনি বিদ্যা, যেটা এখন ব্ল্যাক ম্যাজিক আপনার সারা বিশ্বে এটা সবাই জানেন যে এটা আছে। যেমন আমরা দোয়া পড়ি, এটা কি, এটা করে এটা পাওয়ার পাই, এটা কিভাবে পাই? So definitely Lucifer is there, devil is there, তাহলে তারও তো নিশ্চয়ই একটা ব্যাপার আছে। তো এই দিক থেকে আমি জানি যে এটা আছে, এবং মানে আমরা সাঁওতালরা বিশেষভাবে আমরা এটা আমাদের সংস্কৃতির ভিতরেই আছে। তো আমরা এটা অস্বীকার করতে পারি না, এবং এটা আমাদের আমরা মানে এক্সপেরিয়েন্স করি ডে টু ডে লাইফে অনেক সময়। সো যে ধর্মাবলম্বী হই না কেন, যেহেতু এটা আমাদের একটা কালচারের ভিতরে আছে, আমরা এটা বিশ্বাস করি। অলরাইট, আমরা তো এখন মানে সবকিছু যদি আমাদেরকে এখন শুনিয়ে দেন উনি, তাহলে বুঝতেই পারছেন লিজ যদি আমাদেরকে সবকিছু শুনিয়ে দেন তাহলে আপনারা হয়তো অনেকেই মানে অফ করে ফেলতে পারেন। সুতরাং লিজকে এখনই যেতে দিচ্ছি না, তার আগে আমরা আরেকজনের সাথে পরিচয় হবো, আবারও ফিরে আসবো লিজের কাছে, এবং তার আগে আমরা আরেকজন গেস্ট রয়েছেন তার কাছে একটু পরিচিত হব। কি নাম আপনার? হ্যালো লিসনার্স, আমি মিনহাজ। আপনি কোথা থেকে এসেছেন একটু বলেন, আপনার ঠিকানাটা বলেন। কাফরুলে থাকি আমি। কাফরুলে থাকেন, ওকে। সো আপনার কিছু ঘটনা আছে আমরা জানি, যে ঘটনাটা আপনি একটা ঘটনা বলেছিলেন, আমাকে দুটো ঘটনা বলেছিলেন। ইনফ্যাক্ট কোনটা দিয়ে শুরু করতে চান? আমি আমাদের গ্রামেরটা দিয়ে শুরু করি। আমি মানে আমাদের গ্রামটার একটা পুকুর আছে, যে পুকুরটা কি মহিলাদের জন্য, এটা বাড়ির পিছনকার দিকে, এখানে ছেলেরা যেতে পারে না, মহিলারা আর কি গোসল করে, কাপড় চোপড় ধোয় এরকম। তো ওখানে আর আমার একবার আমি আর আমার একটা চাচা ওখানে গেছি মাছ ধরার জন্য। তো ওখানে লুকায় মাছ ধরতে হয়।
সবাই মাছ ধরতে পারে না, বছরে একদিন মাছ ধরা হয়, গ্রামবাসী ভাগাভাগি করে নেয়। আচ্ছা, তো ওখানে মানে যদি দেখে ফেলে মাছ ধরতে সিঙ্গেল কাউকে সমস্যা হবে। তো আমরা রাত্রে, অনেক রাত্রে আজানের আগে, ভোরের আগে গেছি ওখানে মাছ ধরে। তো আমার যে চাচা উনি কাদার ভিতরে মানে ডুবে মাছ ধরতেছে, হাতে হাতে মাছ ধরতেছে, আর আমি পাশে দাঁড়ায় আছি। তো এই সময় আমার চাচার একটা চাচা, একটু দূর সম্পর্কে, আপন না, তো উনি ওখানে কিছু কবরস্থান আছে, সে কবরের দিকে যাইতেছে। আচ্ছা, যাইতেছে, তো আমার চাচা ওনাকে ডাক দিচ্ছে, ওনার নাম হচ্ছে ইউসুফ। ইউসুফ কাকা বলে ডাক দিচ্ছে। ডাক দিয়ে ওঠার পরে সাডেনলি ওনার মনে পড়ছে যে ইউসুফ কাকা তো মারা গেছে অনেকদিন আগে, কিন্তু উনি ব্যাপারটা বুঝতেই পারেনি, কারণ সামনে একদম চোখের সাথে দেখা, ওনারা খেয়ালই নেই ব্যাপারটা। তো ডাক দেওয়ার পর কিছুক্ষণ পরে ডাক দিছে, কিন্তু ওখান থেকে কোনো রিপ্লাই নাই, হাঁটতেছে। এরপরে হঠাৎ করে আজান দিছে, পরে ব্যাপারটা মিলাই গেছে। আর তার আগেই কাকার মনে পড়ছে আমার যে কিন্তু মারা গেছে 2 বছর আগেই আরো। তো ব্যাপারটা জানার পরে উনি পানির ভিতরে মানে নিজের শরীর পুরো ডুবে ফেলাইছে, যাতে কোনো সমস্যা না করতে পারে, কিন্তু সমস্যা হয় নাই কোনো। আপনি বলেন। এরপরে আমাকে নিয়ে তাড়াতাড়ি করে গ্রামে মানে বাসায় চলে আসছে, আমাদের বাড়িতে নিয়ে চলে আসছে, জানে আমি তো গেছি ওখান থেকে, যেন আমার কোনো সমস্যা না হয়, এই কারণে আর কি আমাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসছে। ওকে, সুতরাং যে মানুষটিকে দেখেছিল সেই মানুষটি আসলে কোনো অস্তিত্ব তখন ছিল না, এবং অনেক আগে মারা গেছেন, এবং দেখার কিছুক্ষণ পরে তার সেটা মনে হয়ে যাচ্ছে ওনাকে কেন দেখলাম, উনি তো মারা গেছেন। ওকে, আমরা একটা ব্রেক নিব, তবে তার আগে বলি যে ফারহা খুলনা থেকে আমাদের এসএমএস করে বলেছেন যে আজকে তুমি খুব ফুর্তিতে আছো মনে হচ্ছে। হ্যাঁ, আজকে আমি খুবই ফুর্তিতে আছি, এবং আমার মনে হচ্ছে যে আজকে বিশেষ করে আমরা আজকে আপনাদেরকে একদম ডিফারেন্ট কিছু এটা পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আবারও এলিজাবেথ আপনার কাছে চলে যাব। আপনার নিজের, এমনিতে আপনি বললেন যে অনেক ঘটনা বললেন, সেই ঘটনাগুলো আরো মানে নিজের ঘটনা বলতে বলতে হয়তো আরো কিছু ঘটনা মনে আসবে, মাথায় আসবে, তখন আপনার নিশ্চয়ই শেয়ার করবেন। তো মানে এমনিতে নিজে কোনোদিন কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছেন এরকম কোনো কিছু? হ্যাঁ, আমি কয়েকবারই এক্সপিরিয়েন্স করেছি। তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স আছে যেটা মানে আমি খুব স্পষ্টভাবে মানে এখনো খুব ফিল করি। আর যেহেতু এটা আমি মানে কয়েক বছর আগের ঘটনা, তো আমার খুব পরিষ্কার ভাবে মনে আছে। আচ্ছা। তো সেই সময় আমি ইউনিভার্সিটিতে পড়তাম, আর এটা ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটি ছিল, আর আমি থাকতাম একটা মেসে। আচ্ছা। এবং আমার এই মেসটা ছিল একটা বড় একটা পাড়ার মানে একদম কর্নারের একটা বাসা, এবং বাসাটা ছিল টোটালি মানে একটা দোতলা বাসা, কিন্তু বাসাটা অনেকটা দেখলে মনে হবে একদম কর্নারে, একটু বিরাট এক আম গাছের নিচে ছোট্ট একটা দোতলা, এবং কেউ বাড়িওয়ালা থাকতেন না, মানে অনেকটা নিচতলাটা পুরা ধুলা টোলা একদম পুরা অ্যাবান্ডন্ড আর কি। তো সেই রকম একটা বিল্ডিং এর দোতলায় ছিল। হঠাৎ করে এরকম কোনদিন মাথায় আসেনি, চিন্তা হয়নি যে এরকম কেন? না, অ্যাকচুয়ালি আমি জানতাম যে ওনারা মানে আরো ভিতরে শহরের দিকে, মেইন শহরের দিকে তারা ফ্ল্যাট কিনে ওইদিকে, যেহেতু ছেলের অফিস ছিল ওইদিকে, তো ওই বাসাটা সেই জন্য মেয়েদের কাছে ওনারা মেস দিয়েছিলেন। তো বৃদ্ধ বৃদ্ধা দুইজনেই মাঝে মাঝে আসতেন। তো এবং পাড়ার মানে আমার বাসাটা ছিল আসলে একটু দিনের বেলায় গেলেও মনে হবে যে খুব নির্জন একটা জায়গা, বিরাট এক আম গাছের নিচে, সামনেও কোনো বাড়ি নেই, ছোট একটা মাঠ মতো, তার কোনায় একটা ছোট্ট মন্দির। হ্যাঁ, কিসের মন্দির তা আমি জানি না, একটা মন্দির। তো প্রায় সময় দেখা যেত যে যেহেতু আমি বাংলাদেশের, তো অনেক সময় ছুটি ছাড়া আমি আসতে পারতাম না, বাট আমার যারা মেসে যারা ছিলেন, রুমমেটস এবং অন্যান্যরা যারা ছিলেন, তারা ছুটি হলে চলে যেতেন। আচ্ছা। তো সেই সময় মানে দিওয়ালির কাছাকাছি একটা সময়, ওই সময় তো একটা বড় ধরনের ছুটি থাকে, তো সেই সময় আমি দেশে আসতে পারিনি, আমি ছিলাম একা। ওখানে একা ছিলাম। আমার রুমে একজন মেয়ে ছিল বোম্বের, আরেকজন ছিল মহারাষ্ট্রের একটা জায়গায়। তো তারা চলে গেছে। চলে যাওয়ার পরে আমি সারাদিন মানে ইচ্ছা মতো ঘোরাঘুরি করতাম, কলেজ নাই, কিছু নাই, রাতেও অনেক রাত পর্যন্ত জেগে থাকতাম। তারপর মানে ভয়টাই পেতাম না আর কি। তো ভয়টাই পেতাম না। তো এইভাবে কয়েকদিন থাকার পরে, ওখানে একটা সমস্যা ছিল যে মানে বাথরুম এবং টয়লেটটা ছিল বাইরে ব্যালকনির সাথে। তো যার কারণে খুব একটু সাবধান থাকতে হতো, যে গেলে কেউ নাই, যেহেতু লক করে রুম লক করে যাওয়া লাগতো, একটু ঝামেলা ছিল।
তো একদিন রাত্রে আমি মানে বেশ ঘুমিয়ে পড়েছি। তো মানে আমার একটা বদনাম আছে আর কি, যে ঘুমিয়ে গেলে আমার কোনো কিছু হুঁশ থাকে না, তো খুব গভীর ঘুম। তো এইরকম অবস্থায় হঠাৎ করে আমার মনে হলো যে আমার কানের কাছে কেউ জানি মানে একটা গরম নিঃশ্বাস টাইপের একটা কিছু মানে পাইলাম আমি। তো যেহেতু দিওয়ালির টাইমে তো মোটামুটি ভাবে একটু শীত হালকা থাকে, মানে অতটা গরম থাকে না, জানালা বন্ধই ছিল। তা আমি মানে এরকম বেশ কিছুক্ষণ মনে হলো ফিস ফিস করে কেউ কথা বলছে। তো এটা শোনার পরে মানে আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি মানে একটু চমকে যাই। আমি চিন্তা করি কি দরজাটা কি বন্ধ করে ঘুমালাম নাকি খোলা ছিল। তো এইটাই প্রথমে আমার মাথায় আসে। তো আমি দেখি লাইটটা জ্বালায়, দেখি যে দরজাটা বন্ধ। তো তারপরে আমি বললাম যে দূর কিছু না বলে আমি আবার শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে কিছুক্ষণ পর আবার মনে হয় যে আমার পাশ দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে। হ্যাঁ, কিছুক্ষণ পর পর আমার কানের কাছে এসে কিছু বলছে, এরকম একটা মানে ফিলিং আমার মধ্যে হচ্ছে। তো তারপরে আমি আবার উঠলাম, লাইট জ্বালালাম, দেখি যে কেউ নেই। তো এইবার আমি লাইট অফ না করেই আবার শুয়ে পড়লাম। তো দেখি কিছুক্ষণ পরে আবার আমার কানের কাছে মনে হয় যেন ফিস 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 করে কি বলছে সেটা আমি বুঝতে পারছি না, বাট বলছে। তো এটা বলার পরে তো আমার একটু মানে বিরক্তি ভয় দুটোই কাজ করছে। তো আমি পাশের রুমটা চেক করলাম, ভাবলাম কি যে হয়তো ভুল করে আমি দরজা খুলে রাখছি, কেউ হয়তো ওই রুমে ঢুকে লুকিয়ে পরে আমাকে ভয়টা দেখাচ্ছে। তো যার ফলে আমি পাশের রুমে গেলাম। পাশের রুম তো অন্ধকার ছিল, লাইট জ্বালিয়ে বেডের নিচে টিচে সব দিকে চেক করলাম, না কেউ নাই। শেষে আমি করলাম কি পাশের রুমটা ভিতর দিয়ে বন্ধ করে দিলাম, যে যদিও বা থাকে কোনোভাবে যদি আমি মিস করে থেকে থাকি তাহলে যেন না আসতে পারে। এই মনে করে আমি বন্ধ করে আবার শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে তারপরে লাইট অন, আমার চোখ বন্ধ, আমি ঘুমাইনি, পুরা জেগে আছি। পরে দেখি যে একদম সেম কাহিনী, আমার কানের কাছে ফুসফুস সেই হাবিজাবি কি সব বলতেছে, আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে আমার পায়ের কাছে ছিল একটা ওয়ার্ডরোব, দেখি যে ওয়ার্ডরোব নাড়ানাড়ি, ওয়ার্ডরোবের উপরে দুই একটা বোতল টোতল ছিল, পারফিউমের বোতল টোতল, এগুলা টুকটাক করে পড়া শুরু করলো। এবার তো আমি মানে অত্যন্ত একটু ভয়ও পাচ্ছি, প্লাস চিন্তাও করছি যে এটা কি, আমি এতদিন ধরে এখানে আছি, এরকম তো কিছু আমি এক্সপিরিয়েন্স করিনি, হঠাৎ করে আজকে এটা কি হলো। তো আমি উঠে বসলাম। উঠে বসার পর দেখি যে কিছু নাই। তো তারপরে উঠে বসার সাথে সাথেই আমি একটা কান্নার আওয়াজ পাই। এটা মানে মনে হলো যে খুব কেউ মানে গুমরে গুমরে কাঁদছে এরকম। তো আমি ঘড়িতে দেখলাম প্রায় মানে 2:45 মতো বাজে। হ্যাঁ, চারিদিকে নিস্তব্ধ। তো মনে হলো আমার মানে কিছুক্ষণ চিন্তা করলাম যে এরকম ভৌতিক কোনো ব্যাপার যদি হয়ে থাকে তাহলে তো এরকম নিশ্চয়ই কিছু একটা আছে ঘরের ভিতর, কিন্তু কান্নাটা তো মনে হচ্ছে বাইরের কোথাও থেকে আসছে। তো মানে আমি একটু একদম মানে পুরোপুরি দুটো অবস্থা, একটা ঘরের মধ্যে আর একটা রিয়েল কান্না সাথে সাথে। আমি উঠে বসার সাথে সাথেই এটা আমি এবার পেলাম, মানে বেশ কিছুক্ষণ এই কাহিনীটা হওয়ার পরে আমি এটা পেলাম। তো তারপরে একটু কিউরিয়াস আর কি, আমি সব বিষয়ে মানে ভয় পেলে মানে একটু বেশি কিউরিয়াস হয়ে পড়ি যে কি কারণে হচ্ছে। তো আমি সাথে সাথে শুধু একটা জ্যাকেট নিয়ে আর একটা সেলফোন ছিল, ওটা নিয়ে আমি বের হয়ে গেলাম দরজাটা বন্ধ করে। গিয়ে বাইরে বের হয়ে দেখলাম যে একদম নিস্তব্ধ একটা মানে পাড়া, কোনো মানে ম্যাক্সিমাম মানে সব বাসারই লাইট অফ, মানে খালি স্ট্রিট লাইট দুই একটা জ্বলছে, খুবই নিস্তব্ধ। তার মধ্যেও অনেক দূর থেকে একটা কান্নার আওয়াজ তখনও পাওয়া যাচ্ছে, মানে একটু থেমে থেমে আবার কেঁদে উঠছে, একটু থেমে থেমে কেঁদে উঠছে। এবার আমি সিঁড়ি দিয়ে নামলাম, নেমে আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। পুরো পাড়াটা ঘুরতে 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 কোথা থেকে আওয়াজ আসছে। তো মানে মানে আমার মনে হচ্ছিল যে এটা একটা পাগলামি হচ্ছে, বাট স্টিল আমি তো ঘরেও থাকতে পারছি না আসলে। তো যেই কারণে আমি হেঁটে 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 গেলাম, দেখি যে একদম অপর প্রান্তের কাছাকাছি অনেক দূরে শুধু একটা বাসায় লাইট জ্বলছে। পরে লাইটটা জ্বলার পরে আমি দেখলাম যে মানে ঘরের বাইরে দু একজন লোক দাঁড়িয়ে। তারপর আমি ঢুকলাম, ঢুকে বললো যে ওরাও আমাকে দেখে একটু অবাক হয়ে গেল যে এত রাতে মানে অপরিচিত একজন। তো আমি গিয়ে বললাম যে কি হয়েছে এখানে। তো বললো যে এই বাসার যে ইয়ে ছিল, বুড়ি মা ছিল, সে এই তো এখনই মারা গেছে কিছুক্ষণ আগে, তো তার মেয়ে তার লাশ নিয়ে কাঁদছে। তো আমি বলার পরে যদিও তারা অপরিচিত, আমি সাথে সাথে ঢুকলাম, কি মনে করে ঢুকলাম জানি না, গিয়ে দেখি যে ঠিকই সে কাঁদছে।
হ্যাঁ, তো মানে কাছে, এবং ওই ভদ্র মহিলাকে আমি মাঝে মাঝে দেখেছি আমার বিল্ডিং এ আসতে, এই কারণে যে যখন আমার বাড়ি এলিয়ে আসতেন উনিও হ্যাঁ সেই ইমেজ তারা আসতেন। তো আমার একটা ধারণা হলো যে এরা নিশ্চয়ই বান্ধবী ছিল, পরে আমি জানতে পারি বান্ধবী ছিলেন। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হলো যে আমি ভূত এফএমেও কতগুলো কাহিনী শুনেছি, এবং এমনিতেও কিছু কাহিনী শুনেছি যে অনেক সময় শোনা যায় যে বন্ধুরা মারা গেলে আবার অনেকে দেখতে পায়। আমার যেটা মনে হয়েছে সেই মুহূর্তে সেটা হলো যে এই ভদ্রমহিলা যখন মারা গেলেন, মানে আমার মনে হয় তার স্পিরিটটা নিশ্চয়ই তার পরিচিত প্রিয়জন এদের কাছাকাছি বা এরকম কিছু ওই এলাকার ভিতরে কিছুক্ষণ ছিল, যেটা আমরা আমাদের এলাকায় আমরাও বলি যে স্পিরিট মারা গেলে নাকি মানে মিনিমাম 1 উইক তারা মানে ফ্যামিলির আশেপাশে ঘুরঘুর করে। এবং এই জিনিসটা দেখা যায় যে অনেক সময় রাত্রেবেলা দেখবেন যে কুকুর ডাকে, হ্যাঁ কুকুর ডাকে। এটা মানে যাদের বাসায় মারা যায় তারা যদি একটু নোট করে তাহলে বুঝতে পারবে যে 1 সপ্তাহ ধরে মানে স্পিরিটটা বারবার ঘুরে আসে এটা। তারপরে তো অনেক আমরা প্রেয়ার করি, মিলাদ করি, হিন্দুরা অনেক কিছু করে, তো এই জন্যই করা হয় বেসিক্যালি। তো আমার কাছে সেদিন এই বিষয়টা খুবই স্পষ্ট হয়েছে যে আমার মনে হয় যে এরকম একটা কিছু আমি এক্সপেরিয়েন্স করেছি, যে তার স্পিরিটটা এবং মানে একদম মানে সাথে সাথেই আমি মানে গিয়ে দুইটা জিনিস একসাথে পেয়েছি। সেটাই মানে খুবই এখন এই বিষয়টা অনেকে বলে যে প্রশ্ন ছিল অনেকের হয়তো বা আগে যে কেন মানে বন্ধুরা ফিরে ফিরে আসে, হয়তো কথা থাকে কিছু, বা হয়তো বা দেখতে ইচ্ছা থাকে, অনেক বলে না মানে মারা যাওয়ার আগে মুখকে দেখতে ইচ্ছা করে, একটু মুখকে দেখতে ইচ্ছা করে, তো বিষয়টা মনে হয় এটা। তো পরে আমি চলে আসি রাতে, তারপরে আমি আর কিছু এক্সপিরিয়েন্স করি না। ঘুমাতে পেরেছিলেন? না, আমি ঘুমিয়ে গেছি, এবং পরের দিন যখন আমি চলে গেলাম পরে আমার সে মানে রুমমেট বোম্বে থেকে আসে, তো পরে সে বিকালবেলা আসার পর আমাকে ফোন দেয়, আমি তখন আবার সিটিতে চলে গেছি। সে আবার বলে যে লিজ তুমি কোথায়? আমি বললাম যে আমি তো একটু বাইরে, আমি আজকে মনে হয় আসবো না। বলছে না না তোমাকে আসতেই হবে, এই বাড়ি পাড়াতে এক মহিলা মারা গেছে, আমি ভয়ে ঘুমাতে পারছি না, তুমি আসো। তারপরে আমি আসি আর কি, কিন্তু তাকে আর কিছু বলি না। সে হয়তো তারও কি কোনো প্রবলেম হয়েছিল এরকম কোন ধরনের কোনো কিছু? না না না, ওখানে কিছু হয় নাই, এবং আমার মনে হয় না ওরকম কিছু ছিল। বাট ওই রাতের ঘটনাটা যেহেতু একদমই অদ্ভুত ব্যাপার না, খুবই অদ্ভুত ব্যাপার, আপনাকে জাগিয়ে যেন মৃত্যু সংবাদটা দেওয়া হলো এরকম একটা ব্যাপার এরকম। এবং আমার মনে হয় যে she didn't come for me, মানে উনি ওখানে আসছিল তার বান্ধবীর খোঁজে। আপনি ইন্ডিয়ায় ছিলেন অনেকদিন, সেখানে হোক এরকম কোন ঘটনা কি আছে নাকি? আর ঘটনা বলতে আমি ওই আমাদের কমিউনিটিরই আরেকটা কালচারের কথা বলছিলাম, যেটা ছিল ডাইনি বিদ্যা, সেটা। তো এই জিনিসটা আসলে বোঝা যায় না কারো বাইরে থেকে যে ইনি আসলে এই বিশেষভাবে ডাইনি বিদ্যাটা মহিলারা চর্চা করেন, এবং এটা তাদের একটা কমিউনিটি থাকে। তো কমিউনিটির ভিতরে তারা যে কাজটা করেন সেটা হলো যে তারা রাত্রে বেলা তাদের কিছু মিটিং হয় আর কি, তারা মিট করেন রাত্রে। এই সময় আমরা এক ধরনের বিশেষ ধরনের ঝাড়ু ইউজ করি, যেটা ফোল্ড করা হয়, মানে রাউন্ড রাউন্ড রাউন্ড, এবং তারা ওই এটাকে খুলে তারা গায়ের মধ্যে র্যাপ করে নিয়ে তারা এই বৈঠকটা করে আর কি। এটা অনেকেই জানে, এবং এটা খুবই কমন একটা ব্যাপার। এটা যে কোনো রেগুলার যে কোনো সাঁওতাল কমিউনিটির যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করলেই এই বিষয়টা জানতে পারবেন। তো এরা হয় যে মানে এরা মানুষের বেসিক্যালি ভালো করে না কখনোই, সারা সবসময় ক্ষতিই করে। ধরেন আপনার উপর কোনো আক্রোশ আছে, বা আপনি হয়তো কারোকে কোনো ক্ষতি করতে চান, সেক্ষেত্রে তারা তাদের এই ব্ল্যাক ম্যাজিকের যে এটা করে ফেলে। সেক্ষেত্রে হয় কি যে লোকটা অসুস্থ হয়ে যায়, তারপর মারা যায়। তো এটাকে বলা হয় যে মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে খাওয়া আর কি, মানে ইন্টারনাল কিছু অর্গান তারা আর কি পছন্দ করে খাইতে, যেমন লিভার টিভার এগুলা আর কি অ্যাটাক করে বেশিরভাগ। তো আমি আপনাকে হয়তো একবার ফোনে বলছিলাম, কিন্তু এটা আমার খুব ফ্যামিলির খুবই একটা মানে ঘটনা, ভিতরের ঘটনা। তারপরেও এটা আমি শেয়ার করবো বিকজ যেটা মানে আমরা এক্সপিরিয়েন্স করছি নিজে। সেটা হলো যে আমার বাবা কথা বলছিলাম আপনাকে, যে উনি এখন নাই, কিন্তু ওনার মানে এটা শেষ দিকের একটা ঘটনা, যতদিন বেঁচে ছিলেন। তো উনি মানে আমি আগেও বলেছি যে আমরা দাদা বাড়িতে যেতাম না, এবং আমার জেঠু উনিও মারা যান, এবং আমার বাবা একা ছিলেন। তো বাবা
চিন্তা করলেন জেঠু মারা যাবার পরে যে মানে বিষয় আশয়গুলো ভাবে পড়ে আছে, কেউ তো নাই আর দেখার, তো এগুলোকে একটু বিলি বন্দোবস্ত করে তারপরে এগুলা ঠিকঠাক করে রাখা উচিত, এটা মনে করে উনি গেলেন দিনাজপুর থেকে গাইবান্ধা গেলেন। তো গাইবান্ধা যাওয়ার পরে এই জিনিসটা কিন্তু তার যে ওখানে শরীক বা অন্যান্যরা ছিলেন, হ্যাঁ, এটা তারা সহজভাবে নেননি, সহজভাবে নেননি, এবং তাদের ভিতরে যে এই ধরনের একটা ব্ল্যাক ম্যাজিকের টেন্ডেন্সি আছে এটা আমরা জানতাম, বাট এটা যে এরকম ভয়ঙ্কর কিছু হয়ে যাবে এটা আর আমরা কেউ ভাবিনি। এবং ওইখানে কাজকর্ম সেরে আসার পরে বাবা ফিরে আসার পর থেকে অসুস্থ হয়ে পড়েন। মানে অসুস্থতাটা এমন যে মানে উনি মানে খুব তাড়াতাড়ি ওনার মানে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তো সেক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা তো চলছিল, কিন্তু যেহেতু আমরা জানি যে এরকম একটা ব্যাপার আছে, তো আমি দেখেছি যে বাবা যেদিন মারা যান সেদিন পর্যন্ত আমাদের বাসায় একজন কবিরাজ ছিলেন, মানে কনসাল্টিং এর জন্য, প্লাস অন্যান্য জানি না বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলছিল, মানে ওনারা জানতেন যে বিষয়টা এরকম হচ্ছে। কিন্তু বাবা মারা যাবার পরে যেটা আমরা জানতে পারি, মানে পরে মা আমাদেরকে বলেন, মাও আমাদের কাছে বলেন না এই বিষয়টা, সেটা হচ্ছে যে বাবা ছিলেন ডায়াবেটিসের রোগী, যার কারণে তাকে মাঝে মাঝে রাত্রে উঠতে হতো। তো গ্রাম ছিল, তো মানে টয়লেটটা ছিল বাইরে, তো উনি প্রায় মাঝে মাঝে উঠতেন। তো একদিন মানে উনি ওইভাবে মানে রাত প্রায় 2টা-2:30টার দিকে, গ্রাম তো মানে এটা তো গভীর রাত, তো উনি ওই সময় মানে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে পাশের মানে গ্রামে, মানে একটা পাড়ার মতোই, ওখানে আমার আবার মামার শ্বশুর বাড়ি, তাদের বাসায় গিয়ে মেইন দরজায় খুব মানে ধাক্কাধাক্কি। তো সেই সময় আমার উনি আর কি মামার যে শ্বশুর মশাই উনি উঠে আসে, জিজ্ঞেস করেন, মানে দরজা খুলে দেখে যে আমার বাবা এরকম হাঁপাইতেছে। তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন বলে যে ঘরে ঢুকানোর পরে বলে যে আমি এরকম উঠছিলাম, তো দেখি যে উঠানের উপরে এরকম বসছে, সভা বসছে ডাইনিদের, হ্যাঁ, এবং তারা সবাই মিলে একযোগে আমাকে তাড়া করছে, এবং তাদের তাড়া খেয়ে আমি এখানে চলে আসছি। তো তারপরে তো সে আর ভয়ে যাইতে পারে না বাবা, সে ওনাকে নিয়ে আসে রাতে, নিয়ে আসার পরে তো মানে এই জিনিসটা উনি যে দেখে ফেলছে, প্লাস একটা আক্রোশও ছিল হয়তো বা, তারপর থেকে তারা মানে বলে দিছিল যে 3 মাস উনি বাঁচবেন, তারপর আর বাঁচবেন না, এবং এক্স্যাক্টলি আফটার 3 মান্থস উনি মারা গেছিলেন। এবং পরে আমি দেখছি যে উনি যেদিন মারা গেছেন সেদিন পর্যন্ত উনি ওই কবিরাজের সাথে, এবং সে ওই আমাদের সাঁওতাল কমিউনিটির একজন কবিরাজ যিনি সবসময় বাবাকে এই ব্যাপারে মানে অনেক করছিলেন, প্লাস ডাক্তারের চিকিৎসাও চলছিল। তো আমি এটা যে মানে এটা এখানে দেখছি, প্লাস এই কারণে মানে আমি বিষয়টা আপনি যেটা জিজ্ঞেস করছিলেন বিশ্বাস করি কিনা, এটা আসলে খুবই রিয়াল, মানে এটা আমরা সবসময় এক্সপিরিয়েন্স করি। যেমন হুট করে কোথাও গেলে কিছু কিছু ব্যাপার যেটা মেনটেন করতে হয় সেটা করি, মানে কোথাও গেলে হুট করে খাওয়ার আগে কারো বাসায় আমরা আগে বলে নিই যে আমি কিন্তু জানি যে হোয়াট ইজ হ্যাপেনিং, মানে এটা একটা ডিক্লারেশন যে আমি জানি, তুমি যত করো আমি জানি। কিছু কিছু ব্যাপার আছে নিয়ম কানুন যেটা মেনটেন করতে হয় যখন আমরা কারো বাসায় যাই। তো এটা একটা ঘটনা, মানে সত্যি ঘটনা, এটা তো একদম আপনাদের ফ্যামিলিরই ঘটনা, ফ্যামিলিরই ঘটনা। এবং এরকম ঘটনা নিশ্চয়ই অনেক আপনারা শুনেছেন যে আপনাদের কমিউনিটিতে এটা মানে অহরহ হচ্ছে, মানে খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে। এই যে মানে ডাইনিদের সব হয়, ডাইনিরা খেপে যায় বা যেটা বলে নাকি ক্ষতি করে, কখন ক্ষতি করে বা কেন ক্ষতি করে, মানে এটা কি কেউ ক্ষতি করায় তাদেরকে দিয়ে, নাকি তারা নিজেরাও অনেক সময় ক্ষতি করে বসে? তারা নিজেরাই ক্ষতি করে বসে, কারণ তারা কারো ভালো সহ্য করতে পারে না। মানে একটা এক্সাম্পল দিই, যেটা আমার মার বাড়ি, মা নিজের চোখে দেখেছেন, যেটা তাদের বাড়ির পাশে এক মানে মহিলা ছিলেন যিনি এই ডাইনি বিদ্যার চর্চা করতেন। এটা জানে সবাই, জেনেও মানে ইটস লাইক ওপেন সিক্রেট, কেউ কিছু এটা নিয়ে ঘাটায় না। তো উনি পাশের বাড়িতে এক মহিলা আর মেয়ে তারা মাছ ধরতে গেছে। তো মাছ আর আসার পরে সেই বুড়ি রাস্তায় তাকে পায়ে জিজ্ঞেস করছে, কিরে মাছ কয়টা পেলি? তো ওই ছোট মেয়েটা বলছে যে দুধ মাছ পাইনি। তারপরে 2-1টা মাছ পাইছিল, কিন্তু সঠিকভাবে উত্তর দেয়নি, তার সাথে মানে একটু মিসবিহেভ করছে। তারপরে সেই মহিলা বলছে খাবি খাবি, বেশি করে খাবি, বুঝবি। এটা বলার পরে সে বাসায় গেছে, রাত্রেবেলা তার বমি পায়খানা হাবি জাবি হয়ে সে রক্ত বমি টমি করে ওই রাতেই মারা গেছে। মানে এই টাইপের তারা আর কি, মানে প্রচন্ড রকমের খারাপ মানে রিঅ্যাক্টিভ, মানে সেটাই অ্যাভয়েড করাই ভালো আর কি, সেটাই। সুতরাং মানে ঝামেলায় বেশি না যাওয়াই ভালো। আমরা কিছু SMS পড়ে ফেলি, আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি যে ঘোস্ট